বলতে পারবেন পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোন দেশে রয়েছে? কোন দেশে বিশ্বের সবচেয়ে বেশি জনঘনত্ব এবং নদী রয়েছে? এছাড়া বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ লোকের বসবাস? চীনের পরে কোন দেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানিকারক দেশ? হ্যাঁ বন্ধুরা, এই দেশটি হলো আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, প্রাণের ভূমি বাংলাদেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ছোট্ট দেশ। এর পূর্বে মিয়ানমার, পশ্চিম ও উত্তরে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর দ্বারা ঘিরে রয়েছে। দেশটির মোট আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ দেশ। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1265 জন লোক বসবাস করে। তবে স্থানভেদে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার হিসাবে কিছুটা তারতম্য হতে পারে। বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে জনসংখ্যা কিছুটা কম, কিন্তু শহরগুলোতে জনসংখ্যা যেন কোনায় কোনায় ঠাসা। এই দেশে এত বেশি পরিমাণ জনসংখ্যা রয়েছে যে এই দেশের সরকারের পক্ষ থেকে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিনামূল্যে ঔষধ দিয়ে থাকে। বিশ্ব মানচিত্রে উদীয়মান দেশটির নিজস্ব ইতিহাসে এখনও লেগে রয়েছে তাজা রক্তের গন্ধ। দেশটিতে 1971 সালের 26শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো বাঙালিকে হত্যা করে। পাকিস্তানের মূল পরিকল্পনা ছিল বাংলাদেশের পুরো ভূখণ্ডকে নিজেদের দখলে নেওয়া এবং এই দেশের ভাষাকে বদলে দিয়ে উর্দু ভাষা কায়েম করা। কিন্তু বাঙালিদের ছিল অদম্য ইচ্ছাশক্তি। তারা কোনোভাবেই তাদের মাতৃভাষা বাংলাকে হারাতে চায় না। কিন্তু তখন পাকিস্তানের মিলিটারি বাহিনী জোরপূর্বক বাংলার জমিনে এসে বাঙালিদের উপর গুলি নিক্ষেপ করে এবং তারা দেশকে ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধের ঘোষণা দেন। এমতা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মেজর জিয়াউর রহমান পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য বাংলার প্রতি ঘরে ঘরে থেকে একজন করে বাঙালিকে যুদ্ধের জন্য ডাক দেন। বাঙালিরা তখন দেশকে বাঁচানোর জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধের জন্য ট্রেনিং শিখেন। এক পর্যায়ে তারা পাকিস্তানি মিলিটারি বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাদের প্রিয় ভূমি আর মাতৃভাষাকে রক্ষা করার জন্য। মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমান 7 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন এবং যুদ্ধকালীন সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তখন পাকিস্তানি হানাদার বাহিনী একাধিক নিরপরাধ মানুষকে নির্মমভাবে গুলি করে হত্যা করে, কিন্তু বাঙালিদের ছিল প্রচুর ইচ্ছাশক্তি। দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিল বাঙালিরা। পাকিস্তানি হানাদার বাহিনী শেষমেশ না পেরে তখন ভয় পেয়ে বাংলার জমিন থেকে পালিয়ে যায়। বাঙালিরা এক পর্যায়ে ফিরে পায় তাদের প্রিয় ভূমি আর মাতৃভাষা। কিন্তু যুদ্ধের পরবর্তী অবস্থাও ছিল বেশ ভয়াবহ। দেশে তখন অর্থ ও খাদ্যের ভয়াবহ অভাব দেখা দেয় এবং যুদ্ধের পর শিক্ষা খাতে খুব একটা জোর না থাকায় বেশিরভাগ মানুষই ছিল নিরক্ষর। তাই তখনকার মানুষের জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো ধারণা ছিল না। আসলে 1971 সালে এই যুদ্ধের পর দেশটিতে এত অভাব দেখা দেয় যে তখন বেশিরভাগ অঞ্চলের মানুষ সারাদিনে হয়তো 1 থেকে 2 বার খেত, তাও পেট পুড়ে নয়, কারণ তখন ফসলের জমিগুলো ঠিকঠাক আবাদ করতে জানতো না তারা ভাবত একাধিক সন্তান নিলে ইনকামের রাস্তা বাড়বে এবং তাদের কষ্ট করে বড় করতে পারলে সবাই ইনকাম করবে। এই ভেবে তারা একাধিক বাচ্চা নিত এবং তখনকার সময়ে এক একজন দম্পতির কমপক্ষে 7 থেকে 10টি করে ছেলে মেয়ে থাকত। এভাবে এক পর্যায়ে জনসংখ্যায় ভরে গেছে পুরো দেশটি। কিন্তু বর্তমানে দেশটিতে রয়েছে উন্নত আধুনিক শিক্ষা ব্যবস্থা, যা পুরো দেশকে বদলে দিয়েছে। দেশটির রাজধানীতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের স্বনামধন্য নামকরা বিশ্ববিদ্যালয়। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে অসংখ্য ছাত্রছাত্রী বিশ্বের বিভিন্ন দেশে চাকরি করতে যায় এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া এই দেশে রয়েছে নামিদামি ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। তারা পড়া শেষ করে দেশের বিভিন্ন স্থানে বড় বড় কোম্পানিতে চাকরি করে দেশের চাকা সচল করছেন। আর এই দেশের উন্নয়নের চাকা সচল রাখতে আরও বিশেষ অবদান রেখেছে দেশটিতে প্রবাসীদের কাছ থেকে আসা বৈদেশিক রেমিটেন্স। এই রেমিটেন্স আসে মূলত বিদেশ থেকে।
কারণ এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে, আর তারা সেখানে থেকে তাদের ইনকাম করা টাকা থেকে নিয়মিত রেমিটেন্স পাঠায়। এটা এই দেশের বিদেশে থাকা নাগরিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য। তারা তাদের দেশটিকে প্রচণ্ড ভালোবাসে, তাই তারা প্রবাসে থেকেও প্রতি মাসে নিয়মিত রেমিটেন্স পাঠায়, যাতে দেশটির উন্নয়নের চাকা সচল থাকে। কৃষি শিল্পে দেশটি অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে, কারণ এদেশের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। বাংলাদেশ এখন ধান রপ্তানিতে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশের চাষি ভাইয়েরা তাদের কঠোর পরিশ্রম দিচ্ছেন অনবরত। তারা কৃষিকাজ করে সোনালী ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে থাকে। ফসলের রং দেখলে আপনার মনে হবে এখানে প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে। অনেক সুন্দর শস্য শ্যামলা আমাদের এই মাতৃভূমি। বারবার ইচ্ছে করে এই ভূমিতে জন্ম নিতে। খেটে খাওয়া সহজ সরল মানুষের অধিক পরিশ্রম এই দেশকে অনেক উন্নত করেছে। বাংলাদেশ পৃথিবীর চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। সিলেট এবং মৌলভীবাজারের পাহাড়ি অঞ্চলে অনেক বড় বড় চা বাগানগুলোতে উন্নত মানের চা চাষ হয়ে থাকে। এছাড়াও সকল ধরনের ফসল এদেশের মাটিতে চাষ করা হয়। এদেশের মাটি খুবই উর্বর, তাই এখানে যে কোনো ফসল উৎপাদন খুবই সহজ। বাংলাদেশ একসময় অনুন্নত দেশ হিসাবে পরিচিত ছিল, কিন্তু এদেশের মানুষের কঠোর পরিশ্রমের ফলে এই চিত্র বদলাতে শুরু করেছে। বর্তমানে দেশটি অনেক উন্নত হচ্ছে। দেশটি বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হলো এর বিশাল ভূখণ্ড জুড়ে শিরা উপশিরার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ নদী, যেমন পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই নদী থেকে হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে, কারণ এই নদীতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এবং বিশ্বের সবচেয়ে সুস্বাদু মাছ ইলিশ। এই ইলিশ মাছ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে দেশটি অর্থনৈতিকভাবে অনেক লাভবান হচ্ছে। এছাড়াও রয়েছে অসংখ্য খালবিল, যেগুলো থেকে মানুষ সহজেই মাছ ধরতে পারে। আর এই সব কারণেই বাঙালিকে অনেক সময় মাছে ভাতে বাঙালি বলা হয়, কারণ এদেশের খালবিলেও রয়েছে প্রচুর পরিমাণে মাছ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই ঢাকাকে রিকশার নগরী বলা হয়। জেনে অবাক হবেন, ঢাকার রাজপথে প্রতিদিন প্রায় 5 লক্ষ রিকশা চলাচল করে। রিকশাগুলো যেন এক একটি নতুন মোড়কে নকশা করা। দেশটি মুসলিম প্রধান দেশ। এদেশের মানুষ 91% ইসলাম ধর্মের অনুসারী এবং বাকি জনসংখ্যার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীরা অন্তর্ভুক্ত। ঢাকাকে মসজিদের নগরী হিসাবেও ধরা হয়, কারণ এই ঢাকা শহরে বর্তমানে প্রায় 10,000-এরও বেশি মসজিদ রয়েছে। ঢাকা শহরে যতগুলো মসজিদ রয়েছে তার ভিতরে বাইতুল মোকাররম মসজিদ সর্বাধিক উল্লেখযোগ্য। এখানে একসাথে প্রায় 30,000 মুসল্লি সালাত আদায় করতে পারবেন। এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বমোট প্রায় 3.5 লক্ষ মসজিদ। এগুলো ধর্মীয় স্থান হওয়ার পাশাপাশি একই সাথে পর্যটন স্থানও বটে, কারণ এদেশে এমন কিছু মসজিদ রয়েছে যা বাইতুল মোকাররমের মতোই বিখ্যাত, যেমন রাজশাহীর বাঘা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এছাড়াও 60 গম্বুজ মসজিদ। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি তার স্থাপত্যের জন্য পরিচিত এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত। বাংলাদেশে আরেকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হচ্ছে সুন্দরবন। এর আয়তন প্রায় 6017 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবন বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত। সুন্দরবন তার অনন্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের বাস। এই বনে রয়েছে হাজারো ঔষধি গাছপালা, যা মানুষের বিভিন্ন রোগ নিরাময় করে।
একই সাথে এই জঙ্গলে হাজারো প্রাণীর আবাসস্থল। এটি বাংলাদেশের একটি রহস্যময় জায়গা। এই বনের ঘন ঝোপঝাড়ে রয়েছে অসংখ্য বন্যপ্রাণী। এই বনের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো দেখলে মনে হয় প্রকৃতি যেন এখানে তার হাজারো রূপ নিয়ে খেলা করছে। এখানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক ঘুরতে আসেন এই ঐতিহ্যবাহী স্থানগুলো দেখতে। আর এই সব দৃশ্যগুলো তারা ক্যামেরাবন্দি করে নিয়ে যায় এবং সাথে নিয়ে যায় অনন্য এক অভিজ্ঞতা, যা বাংলাদেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করে। এই বন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে, যা দেখলে আপনার মন প্রফুল্ল হয়ে যাবে। আরেকটি সুন্দরতম স্থান হলো কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে প্রতিদিন হাজারো পর্যটক সমুদ্রের সৌন্দর্য দেখতে ছুটে আসে। তারা নিজেদের সঙ্গীর সঙ্গে আনন্দঘন সময় কাটাতে এবং নানান রকম বাহারি খাবারের স্বাদ গ্রহণ করতে ছুটে আসে এই কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে রয়েছে প্যারাগ্লাইডিং, এছাড়া ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোর মতো আকর্ষণীয় সুযোগ। সমুদ্রে ঘেরা বাংলাদেশের আরও একটি প্রাকৃতিক আশ্চর্যময় স্থান হলো সেন্ট মার্টিন দ্বীপ। এখানেও হাজারো পর্যটক ঘুরতে আসে প্রতিদিন। এটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এখানে প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। সেন্ট মার্টিন তার প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের আকর্ষণের জন্য অত্যন্ত সুপরিচিত। সেন্ট মার্টিনে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যাওয়া নিষেধ, কারণ এই সময়ে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। তাই এই সময় সেন্ট মার্টিনে যাওয়া পুরোপুরি নিষেধ, কারণ তখন গেলে পর্যটকদের যে কোনো বিপদ হতে পারে। অন্য সময় অর্থাৎ অক্টোবর থেকে মে মাসের মধ্যে সেন্ট মার্টিনে যাওয়ার উপযুক্ত সময়। এই সময় গেলে কোনো সমস্যা নেই। তাই আপনাদেরকে সাজেশন থাকবে সেন্ট মার্টিনে গেলে অক্টোবর অথবা মে মাসের মধ্যে যাবেন, তাহলে অনেক সুন্দরভাবে সময়টা উপভোগ করতে পারবেন। বাংলাদেশ পুরো পৃথিবীতে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন। এদেশের একসময় মানুষ ছিল বেশিরভাগই বেকার, কিন্তু বর্তমানে দেশটিতে অসংখ্য গার্মেন্টস শিল্প তৈরি হওয়ায় দেশটিতে এখন প্রায় 50,17,652 জন শ্রমিক গার্মেন্টস শিল্পে বা গার্মেন্টস সেক্টরে কাজ করে। এই শ্রমিকদের মধ্যে 55.57% নারী শ্রমিক, যা প্রায় 27,88,616 জনের মতো। অর্থাৎ এখানে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশি। নারীরা এখানে পুরুষের পাশাপাশি একত্র হয়ে কাজ করে, যাতে তাদের সংসারের আরও অনেক উন্নতি হয়। এই দেশের নারী এবং পুরুষ উভয়ই খুবই পরিশ্রমী হয়ে থাকে। দেশের কিছু মানুষ এমপি, মন্ত্রী, মিনিস্টারের পদে বসে দেশটির হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে, যা দেশটিতে অনেক খারাপ প্রভাব পড়েছে। গত 15 বছরে দেশটিতে থাকা আওয়ামী লীগ নামে একটি দল এই দেশের প্রায় 15 লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে, যা পুরো পৃথিবীর ইতিহাসে বিরল। এক পর্যায়ে দেশটিতে থাকা সকল ছাত্রছাত্রী রাজপথে নামে কোটা আন্দোলন নিয়ে। তখন সরকারের পক্ষ থেকে সাধারণ ছাত্র জনতার উপর পুলিশকে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক পর্যায়ে ছাত্ররা এক দফা দাবি নিয়ে রাস্তায় নামে এবং তাদের দাবি ছিল সরকারকে পদত্যাগ করতে হবে, কারণ সরকার কেন ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিল। এমত অবস্থায় ছাত্রদের চাপের মুখে পড়ে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যায়। তিনি এখন ইন্ডিয়াতেই রয়েছেন। এখন দলটিতে থাকা বড় বড় নেতাগুলো বিদেশে পালিয়ে বসে রয়েছে, আর কিছু নেতাকে গ্রেপ্তার করে হাজতে রাখা হয়েছে। এত ছোট্ট দেশ থেকে এই দুর্নীতিবাজরা 15 লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করার পরেও দেশটি টিকে রয়েছে, কারণ দেশের মানুষ অনেক পরিশ্রমী এবং দেশটিতে প্রবাসী ভাইদের থেকে আসা বৈদেশিক রেমিটেন্স দেশটির অর্থনীতির চাকা সচল রেখেছে। বাংলাদেশে বর্তমানে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রধান উপদেষ্টা হয়ে দেশ চালাচ্ছে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকে এসেছে।
দেশের উন্নয়নের চাকা আবার ঘুরতে শুরু করেছে। আমিও একজন বাংলাদেশের নাগরিক। দেশটাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এছাড়াও ভালোবাসি দেশের সহজ সরল মানুষগুলোকে। এই দেশটিই আমার ঠিকানা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।